লাশ গুমে এআইয়ের সহায়তা নিয়েছিল বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যায় অভিযুক্ত হিশাম। যুক্তরাষ্ট্রে বৃষ্টির মরদেহের খোঁজে তল্লাশির মধ্যে দেহাবশেষ উদ্ধার। রাজনৈতিক সহিংসতার দায় ডেমোক্র্যাটদের উপর চাপালেন ট্রাম্প। নৈশ ভোজে হামলাকারী টার্গেট ছিলেন প্রেসিডেন্ট, দাবি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের। যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের, আলোচনায় অগ্রগতির ইঙ্গিত। তেহরানের পুতিনের সঙ্গে আরাকচির বৈঠক আজ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে নেতানিয়াহু বাহিনীর ভয়াবহ বিমান হামলা, শিশুসহ নিহত 14, আহত 37। হিজবুল্লাহর পাল্টা আক্রমণে ইসরায়েলি সেনাসহ কয়েকজন হতাহত। এবং ফিলিস্তিনে স্থানীয় সরকার নির্বাচনে নিরঙ্কুশ জয় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সমর্থিত প্রার্থীদের। প্রথমবার গাজা উপত্যকায় আসন পেল ফাতাহপন্থীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। লাশ গুমে এআইয়ের সহায়তা নিয়েছিল যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যায় অভিযুক্ত হিশাম। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন। এদিকে ফ্লোরিডায় শিক্ষার্থী লিমনের মরদেহ উদ্ধারের পর এবার অজ্ঞাত ব্যক্তির দেহাবশেষ খুঁজে পেয়েছে পুলিশ। খণ্ডিত অংশ নিখোঁজ নাহিদা বৃষ্টির কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। লিমনের মরদেহ পুলিশ হস্তান্তর করলেই দেশে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহ উদ্ধারের পর স্থানীয় একটি জলাশয় থেকে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত অংশ পেয়েছে পুলিশ। রোববার জলাশয় থেকে মরদেহের অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস। ময়নাতদন্তের প্রতিবেদন এবং মরদেহের খণ্ডিত অংশের পরিচয় নিশ্চিত হওয়ার পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে লিমনের মরদেহ পুলিশ হস্তান্তর করলেই দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। তদন্ত চলছে, এখনই মরদেহ হস্তান্তর করা হচ্ছে না। সেটা কি 2-1 দিন দেরি হবে না আরেকটু বেশি দেরি হবে সেই তথ্য আমাদের কাছে নেই। পুলিশ এখনো পরিষ্কার করে কিছু বলেনি। অর্থ একটি ব্যাপার, সেই অর্থের জায়গাটিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে দূতাবাসের পক্ষ থেকে আমাদের কথা হয়েছে, তারা নিশ্চিত করেছে এই জায়গাটি তারা দেখবে। এর বাইরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকেও জানা গেছে যে এই দুই শিক্ষার্থীর যে ইন্স্যুরেন্স ছিল সেই ইন্স্যুরেন্সও মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে যে খরচ হবে সেই ইন্স্যুরেন্স কোম্পানিও সেটা বহন করবে। আদালতের নথি অনুযায়ী অভিযুক্ত ঘাতক হিশাম আবু গারবিয়ে হত্যাকাণ্ডের আগে চ্যাট জিপিটির কাছে জানতে চেয়েছিলেন কিভাবে মৃতদেহ ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে গুম করা যায়। পুলিশ বলছে তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, শারীরিক প্রহার, অন্যায়ভাবে আটকে রাখা, তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা, মৃত্যুর তথ্য গোপনের উদ্দেশ্যে পুলিশকে তথ্য না জানানো এবং বেআইনিভাবে মৃতদেহ সরানোর 6টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে শিগগিরই সমঝোতা জানালেন ট্রাম্প। পুতিন জেলেনস্কির সঙ্গে আলোচনার দাবি। কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেও পাল্টাপাল্টি হামলায় নিহত 16। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার পেছনে ডেমোক্র্যাট নেতাদের ঘৃণাসূচক বক্তব্যকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নৈশ ভোজ অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনায় সিবিএস সাক্ষাৎকারে হামলাকারীর ম্যানিফেস্টো থেকে উদ্ধৃতি পড়তেই সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। ইশতেহারে পেডোফাইল ও রেপিস্ট শব্দ থাকায় মেজাজ হারান ট্রাম্প। সরাসরি প্রতিক্রিয়ায় একজন অসুস্থ ব্যক্তির লেখা পড়ে তাকে অন্যায়ভাবে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী খুলে দেয়া সহ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রদের বরাতে একথা জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। সংবাদ মাধ্যমটি জানায়, পাকিস্তানের মাধ্যমে দেয়া এই প্রস্তাবে ইরান আগে নৌ অবরোধ তুলে নেওয়া ও যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদে কার্যকর করার কথা বলেছে। এর পরবর্তী ধাপে পরমাণু ইস্যুতে আলোচনায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরান চাইলেই আলোচনা হতে পারে। নৌ অবরোধের কারণে ইরানের তেল অবকাঠামো মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
Some very bad allies in NATO. I hope you're all watching that, Scott, because আন্তর্জাতিক সময় আরও থাকছে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও কর্মকর্তাদের প্রকাশ্য বিচার শুরু। হত্যা, নির্যাতন ও মাদক পাচারের অভিযোগ, স্বাগত জানালো সাধারণ মানুষ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ অন্তত 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 37 জন। অন্যদিকে হিজবুল্লাহর আক্রমণে এক ইসরায়েলি সেনাসহ বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি না মানার অভিযোগ তুলেছে। নেতানিয়াহু বাহিনীর দাবি হিজবুল্লাহর কারণে হামলা চালাচ্ছে তারা। অন্যদিকে সংগঠনটি বলছে ইসরায়েলের অব্যাহত হামলা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের জবাব হিসেবে আক্রমণ চালাচ্ছে তারা। ফিলিস্তিনে দীর্ঘদিন পর অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সমর্থিত প্রার্থীরা। এমনকি অবরুদ্ধ গাজা উপত্যকাতেও প্রথমবারের মতো আসন পেয়েছে ফাতাহপন্থীরা। প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা জানিয়েছেন, কঠিন পরিস্থিতির মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম তীরে অনেক আসনেই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। বিশ্লেষকরা বলছেন, ফলাফল ইঙ্গিত দিচ্ছে আবারও স্থানীয় রাজনীতিতে নিজেদের প্রভাব দৃঢ় করেছে ফাতাহ। ইউক্রেন যুদ্ধ বন্ধে শিগগিরই সমঝোতায় পৌঁছানো যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে পুতিন জেলেনস্কির সঙ্গে আলোচনা হয়েছে বলে গণমাধ্যমকে বলেন তিনি। এদিকে সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেও রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় 16 জন নিহত হয়েছেন, আহত হন অন্তত 10 জন। রুশ অধিকৃত ক্রিমিয়ার নৌঘাঁটি ও বেলবেক সামরিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। আরেক হামলায় রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের 3টি জাহাজ ও একটি মিগ-31 যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। হামলায় একটি রাডার স্টেশন ও প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়। রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্ধশতাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। একই দিন রাশিয়ায় একটি তেল শোধনাগারে হামলারও খবর পাওয়া গেছে। এ সময় কয়েকজন আহত হন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শোধনাগারটি রাশিয়ার সামরিক জ্বালানির অন্যতম উৎস। ইউক্রেনীয় গণমাধ্যম বলছে, রাশিয়ার যুদ্ধের সক্ষমতা কমিয়ে দিতেই জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। পাল্টা আঘাত হেনেছে রাশিয়াও। ইউক্রেনের দিনিপ্রো শহরেও হামলার খবর পাওয়া গেছে। চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। শিগগিরই সমঝোতায় পৌঁছানো যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এ বিষয়ে পুতিন জেলেনস্কির সঙ্গে তার আলোচনা হয়েছে। তবে দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে কবে কথা হয়েছে তা জানাননি ট্রাম্প। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের প্রথম প্রকাশ্য বিচার শুরু হয়েছে। রোববার বিচার কার্যক্রমের প্রথম শুনানি অনুষ্ঠিত হয়। অভিযুক্তদের মধ্যে একজন আদালতে সরাসরি হাজির ছিলেন। এই মামলায় বাশার আল আসাদ ও তার ভাই মাহের আল আসাদের বিরুদ্ধে নির্যাতন ও মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। দীর্ঘ 15 বছর পর সিরিয়ায় শুরু হলো আসাদ আমলের কর্মকর্তাদের প্রথম প্রকাশ্য বিচার। স্থানীয় সময় রোববার রাজধানী দামেস্কে শুরু হয় বিচার কার্যক্রম। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে আল জাজিরা জানায়, সিরীয় জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধের দায়ে আদালতে হাজির হন সিরীয় সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আতেফ নাজিব। তিনি আসাদের শাসনামলে দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান ছিলেন। তার বিরুদ্ধে সেখানে ব্যাপক দমনপীড়ন ও গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এই মামলায় অনুপস্থিতিতে অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার ভাই মাহের আল আসাদকে। তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, চাঁদাবাজি ও মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ আনা হয়। আসাদ সরকার পতনের পর তারা দেশ ছেড়ে পালিয়ে যান। আদালতের বাইরে ভুক্তভোগীদের পরিবার সহ সাধারণ মানুষ জড়ো হয়ে এই বিচারকে স্বাগত জানায়। 2011 সালে দারায় কয়েকজন কিশোরকে গ্রেফতার ও নির্যাতনের ঘটনা থেকেই আন্দোলনের সূচনা হয়, যা পরে পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে রূপ নেয়। দীর্ঘ এই সংঘাতে প্রায় 5 লাখ মানুষ নিহত হয়। 2024 সালের ডিসেম্বরে বিদ্রোহীদের আকস্মিক অভিযানে আসাদ সরকারের পতন ঘটে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। 2 বছরের বেশি সময় ধরে চলা সংঘাত আর অনিশ্চয়তার মাঝেও গাজায় দেখা গেল ভিন্ন এক দৃশ্য।
একসঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 150 নবদম্পতি। ধ্বংসস্তূপের মাঝেই তারা খুঁজছে ভালোবাসা, বাঁচার প্রেরণা আর নতুন শুরুর স্বপ্ন। গাজায় ইসরায়েলি আগ্রাসন না থামলেও থেমে নেই সেখানকার জীবন। শুক্রবার উপত্যকায় যুদ্ধের চিত্রপট কিছুক্ষণের জন্য বদলে গিয়ে ধরা দেয় নতুন এক দৃশ্য। পর্দা ঘিরে ধ্বংসস্তূপের ক্ষত আড়াল করে আয়োজন করা হয় গণবিবাহের। একদিকে ঢাকের আওয়াজ আর অন্যদিকে কারুকাজ করা ঐতিহ্যবাহী সাজ পোশাকে এগিয়ে যান বরকনে। চারপাশে পতাকা নেড়ে তাদের স্বাগত জানান স্বজনরা। সংযুক্ত আরব আমিরাতের মানবিক সহায়তা তহবিলের উদ্যোগে আয়োজিত এই গণবিবাহে একসঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 150 দম্পতি। 2 বছরের বেশি সময় যুদ্ধবিধ্বস্ত গাজায় এ আয়োজন দেখতে ভিড় করেন বহু মানুষ। ক্ষতি আর শোকের মাঝেও নতুন জীবনের পথে এগিয়ে যাওয়ার দৃঢ়তা দেখা যায় নবদম্পতিদের মধ্যে। 2 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের মধ্যে আমরা অনেক কষ্ট আর দুঃখ দেখেছি। আশা করি এই গণবিয়ে কঠিন দিনের পর আমাদের জীবনে সুখ ও কল্যাণ বয়ে আনবে। যুদ্ধ আর যন্ত্রণা সত্ত্বেও বিশ্বকে দেখাতে পারি যে আমরাও আনন্দ উদযাপন করতে পারি। অনুষ্ঠানে ভিড় জমান অসংখ্য অতিথি। সঙ্গীত আর উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে চারপাশ। ঐতিহ্যবাহী নৃত্য যেন সেই আনন্দকে আরও উজ্জ্বল করে তোলে, যা জানান দেয় সংঘাত আর ধ্বংসের মাঝেও মানুষের আশা, ভালোবাসা আর বেঁচে থাকার ইচ্ছা থেমে থাকে না। নাসরিন রুমি, সময় সংবাদ। দীর্ঘ 7 বছরের টানা পতন আর নানামুখী শঙ্কার পর অবশেষে জন্মহারের স্বস্তির খবর দিচ্ছে দক্ষিণ কোরিয়া। দীর্ঘদিনের নিম্নমুখী প্রবণতা কাটিয়ে দেশটিতে বেড়েছে জন্মহার। বিশেষ করে 30-এর কোটায় থাকা নারীদের মধ্যে সন্তান জন্মদানের আগ্রহ বেড়েছে সবচেয়ে বেশি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। দীর্ঘ কয়েক দশকের নিম্নমুখী প্রবণতা কাটিয়ে দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা তত্ত্বে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সরকারি পরিসংখ্যানের তথ্য অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে শিশুর জন্মের সংখ্যা গত 7 বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড গড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় প্রায় 23,000 শিশু জন্ম নিয়েছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় 13.6% বেশি, যা দেশটির জন্মহার বৃদ্ধির ইতিহাসে একটি নতুন মাইল ফলক। দীর্ঘ 9 বছর পর প্রজনন হার ঊর্ধ্বমুখী হয়ে বর্তমানে 0.80 দাঁড়িয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 30 বছর বয়সী নারীদের মধ্যেই সন্তান জন্মদানের প্রবণতা সবচেয়ে বেশি। এর আগে জন্মহার বৃদ্ধির কৌশল হিসেবে সরকার বিভিন্ন প্রণোদনা ঘোষণা করে, যার মধ্যে রয়েছে শিশু লালন পালনের আর্থিক সহায়তা, মাতৃকালীন সুবিধা এবং কর্মজীবী নারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ। সাম্প্রতিক জরিপ বলছে গত কয়েক বছরে বাড়ছে বিয়ে বৃদ্ধির হার, পাশাপাশি কমছে বিবাহ বিচ্ছেদের হার। ফেব্রুয়ারিতে বিচ্ছেদের সংখ্যা কমে দাঁড়িয়েছে 6,000, যা 1997 সালের পর এটি সর্বনিম্ন। গত 3 বছরের বিয়ে বৃদ্ধির প্রভাব ধারাবাহিক থাকায় আগামী 2 বছর পরিস্থিতি ইতিবাচক থাকতে পারে বলে মনে হচ্ছে। এদিকে গত 6 বছরে 3,000 নবজাতক জন্মের মাইলফলক উদযাপন করে সেভারেন্স হাসপাতাল। উন্নত চিকিৎসা প্রযুক্তি এবং দক্ষ মেডিকেল টিমের সমন্বয়ে তারা এই বিরল কৃতিত্ব অর্জন করে বলে জানায় কর্তৃপক্ষ। এই সাফল্য উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দক্ষিণ কোরিয়ায় জন্মহারের এই সামান্য স্থিতিশীলতা আশার আলো দেখালেও টেকসই সমাধানের জন্য এখনো অনেক পথ বাকি। বিশেষজ্ঞরা বলছেন, কোরিয়া সরকার এর পেছনে প্রণোদনার ভূমিকা রাখলেও তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে এবং সন্তান নেয়ার অনীহা অনেক বেশি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। পাকিস্তানের ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ায় 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, স্থানীয় সময় সকাল 11:46 ভূকম্পনটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্ত এলাকায়। ভূমিকম্পটির গভীরতা অন্তত 170 কিলোমিটার। ইসলামাবাদ ছাড়াও সোয়াট, সাংলা ও বুনের এলাকায় কম্পন অনুভূত হয়। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার দাবি, ভূকম্পনটি 5.1 মাত্রার। এর আগেও হিন্দুকুশ অঞ্চলে 6.1 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
আফ্রিকার দেশ মালির প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সাদিও কামারা সশস্ত্র হামলায় নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এই ঘটনা ঘটে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, রাজধানী বামাকোর কাছাকাছি সামরিক শহর কাটিতে কামারার বাসভবনে হামলা চালানো হয়। দেশ জুড়ে আল কায়দা ঘনিষ্ঠ গোষ্ঠী এবং তুয়ারেগ বিদ্রোহীরা সমন্বিতভাবে ওই হামলা চালায়। জেনারেল কামারা 2020 ও 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর গঠিত সরকারের অন্যতম প্রধান মুখ ছিলেন। অনেকের মতে তিনি ভবিষ্যতে দেশের নেতৃত্বেও আসতে পারতেন। ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমানের ইঞ্জিনে আগুন ধরার ঘটনায় 4 যাত্রী ও 1 ক্রু আহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লির ওই বিমানবন্দরে রোববার রাতে ফ্লাইট LX 147 উড্ডয়ন শুরু করলে একটি ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এ সময় পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিল করেন। পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের জরুরিভাবে বিমান থেকে সরিয়ে নেওয়ার সময় আহত হন কয়েকজন। বিমানটিতে 228 জন যাত্রী, 4 জন শিশু এবং 13 জন ক্রু সদস্য ছিলেন। ফ্লাইটটি সুইজারল্যান্ডের জুরিখের উদ্দেশ্যে উড্ডয়ন করে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লাশ গুমে এআইয়ের সহায়তা নিয়েছিল বাংলাদেশি 2 শিক্ষার্থী হত্যায় অভিযুক্ত হিশাম। যুক্তরাষ্ট্রের বৃষ্টির মরদেহের খোঁজে তল্লাশির মধ্যে দেহাবশেষ উদ্ধার। রাজনৈতিক সহিংসতার দায় ডেমোক্র্যাটদের উপর চাপালেন ট্রাম্প। নৈশভোজে হামলাকারী টার্গেট ছিলেন প্রেসিডেন্ট, দাবি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের। এবং যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের, আলোচনায় অগ্রগতির ইঙ্গিত তেহরানের। পুতিনের সঙ্গে আরাকচির বৈঠক আজ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।